যদি আপনি কখনো এমন দৃশ্য দেখেন যেখানে কিছু লোক বড় বড় পাত্রে করে পেট্রোল ঢালছে মাটির উপর, তাহলে প্রথমেই মাথায় প্রশ্ন আসবে, এটা কি পাগলামি না অন্য কিছু? কারণ আজকের দুনিয়া যেখানে 1 লিটার পেট্রোলের দাম অনেক, সেখানে কেউ যদি নিজের হাতে সেটা মাটিতে ঢেলে দেয় তাহলে তা দেখে চমকে ওঠায় স্বাভাবিক। কিন্তু আসলে এই ঘটনা কোনো আবর্জনা বা অপচয় নয়, বরং এটা এক বিশেষ ধরনের কার্যক্রমের অংশ, যেখানে গাড়ির টায়ার, ইঞ্জিন পার্টস বা পুরনো যন্ত্রাংশ ধোয়ার জন্য পেট্রোল বা ফুয়েল ব্যবহার করা হয় এবং পরে সেটা মাটিতে ফেলে দেওয়া হয় অনভিজ্ঞতা ও অজ্ঞতার কারণে। অনেক জায়গায়, বিশেষ করে মেরামতের গ্যারেজ বা পুরনো যন্ত্রাংশের দোকানে এই কাজটা প্রতিদিনই চলে। পেট্রোল দিয়ে কাদা, ময়লা বা পুরনো তেল মুছে ফেলা হয় এবং তারপর সেই ব্যবহৃত তরল ফেলে দেওয়া হয় সোজা খোলা মাটিতে। এই পদ্ধতিটা যে কতটা বিপজ্জনক সেটা অনেকেই জানে না, কারণ পেট্রোল বা ডিজেলের মতো জ্বালানি শুধু দ্রুত আগুন ধরিয়ে দেওয়ার উপাদান নয়, বরং মাটিতে মিশে গেলে তা দীর্ঘদিন ধরে বিষক্রিয়া সৃষ্টি করে। এই তরল মাটির ভেতরে ঢুকে পানি দূষণ করে, আশেপাশের গাছপালা শুকিয়ে যায়, এমনকি মানুষ বা প্রাণীর শরীরে গেলে ত্বক জ্বালা করে বা নানা রোগ সৃষ্টি করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই বিষাক্ত জ্বালানি বৃষ্টির পানির সঙ্গে মিশে ড্রেন হয়ে নদী, খালেও চলে যায় এবং সেখানকার প্রাণীকুলের উপর মারাত্মক প্রভাব ফেলে। অনেকেই ভাবে একটু একটু করে ফেললে কিছু হবে না, কিন্তু গবেষণায় দেখা গেছে মাত্র 1 লিটার ব্যবহৃত পেট্রোল বা ইঞ্জিন অয়েল 10 লক্ষ লিটার পানিকে দূষিত করতে পারে। আপনি যদি ভাবেন সেটা নদীতে গিয়ে হালকা হয়ে যাবে, তাহলে ভুল করবেন। বরং পানি ও মাটিতে মিশে গিয়ে সেটা এমনভাবে বসে থাকে যে বছরের পর বছরেও সেটা দূর হয় না। এই জিনিস যদি বারবার ঘটে তাহলে একটা সময় সেই জায়গার মাটি একেবারেই চাষের অযোগ্য হয়ে পড়ে। গাছ জন্মায় না, আশেপাশে গন্ধ ছড়ায়, এমনকি গর্ত করে আগুন জ্বালালে হঠাৎ বিস্ফোরণও ঘটতে পারে। অনেক উন্নত দেশে এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয় এবং সেখানকার নিয়ম অনুযায়ী ব্যবহৃত তেল বা জ্বালানি নির্দিষ্ট কন্টেইনারে রেখে রিসাইক্লিং সেন্টারে পাঠাতে হয়। কিন্তু আমাদের দেশে এখনও অনেক জায়গায় এই বিষয়ে সচেতনতা নেই। গ্যারেজে কাজ করা মানুষগুলো অনেক সময় নিজেরাও জানে না যে তাদের এই অভ্যাস কত বড় ক্ষতি করছে প্রকৃতি ও মানব স্বাস্থ্যের উপর। তাদের কাছে এটা শুধু এক ধরনের পরিষ্কার করার উপায়, কিন্তু তারা জানে না এই পরিষ্কার করতে গিয়ে তারা চারপাশকে কতটা নোংরা করে তুলছে। এই মেশিনটা দেখলে মনে হবে যেন কোনো এক সুপারহিরো নিজের গ্যারেজে বসে বানিয়ে ফেলেছে ভবিষ্যতের এক্সকাভেটর। সামনে বিশাল বাহু, এক হাতে চিমটা, অন্যদিকে হাইড্রোলিক ইঞ্জিনের গর্জন। এটা কোনো সাধারণ এক্সকাভেটর না, এটা এমন এক মেশিন যেটা পাহাড় উপড়ে ফেলতে পারে, আবার কংক্রিটের ভেতর ঢুকে চুপচাপভাবে কাজও করে। আপনি যদি দেখেন এই যন্ত্র কিভাবে চালায়, তাহলে আপনার মনে হতেই পারে এটা বানিয়েছে সত্যি একজন জিনিয়াস মানুষ। এই অসাধারণ এক্সকাভেটরের আবিষ্কারক সেই মানুষ যিনি শুধু শক্তি না, বরং নির্ভুল কৌশল বুঝতেন। এই মেশিন তৈরি হয় এমনভাবে যেন তা শুধু খনন বা খোঁড়াখুড়ির কাজ না করে, বরং ইন্ডাস্ট্রিয়াল এবং রেস্কিউ অপারেশনের মতো কঠিন কাজও করতে পারে। এই ডিজাইনে রয়েছে হাইড্রোলিক বুস্ট, স্মার্ট সেন্সর এবং মোশন কন্ট্রোল সিস্টেম, যার মাধ্যমে এই এক্সকাভেটর অনেকটা মানুষের হাতে কাজ করার মতো করে মাটি সরাতে পারে। এক্সকাভেটর বলতে আমরা যা বুঝি তা মূলত একটি ভারী যন্ত্র বা খনন কাজে ব্যবহৃত হয়, কিন্তু এই মডেলটি ভিন্ন। এটি নতুন প্রজন্মের হাই পারফরমেন্স এক্সকাভেটর, যা রিমোট কন্ট্রোলেও পরিচালিত হতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবে ভূমির ধরন বুঝে ফেলে, যেখানে নরম মাটি সেখানে মৃদু খনন করে, আর পাথুরে এলাকায় প্রয়োগ করে অতিরিক্ত চাপ। ফলে মেশিনের ক্ষয়ক্ষতি কম হয় এবং কাজের গতি বেড়ে যায়। এই এক্সকাভেটরের আরেকটি বিস্ময়কর দিক হচ্ছে এর হাইড্রোলিক আর্ম, যা 360 ডিগ্রি ঘুরতে পারে এবং যে কোনো দিক থেকে খনন করতে পারে। এই বাহুটি তৈরি করা হয়েছে উচ্চমানের স্টিল ও টাইটানিয়াম অ্যালয় দিয়ে, যাতে ভারসাম্য ও সহনশীলতা থাকে একসঙ্গে। বাহুর মাথায় থাকে ভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট, বালতি, ব্রেকার, ক্ল্যাম বা পাইল ড্রাইভার, যার সাহায্যে এটি এক যন্ত্রেই 5 থেকে 6টি কাজ করতে পারে। ডিজিটাল কন্ট্রোল প্যানেলে দেওয়া হয়েছে স্মার্ট সেন্সর সাপোর্ট, অর্থাৎ আপনি মেশিন চালাচ্ছেন আর এটি আপনাকে বলছে কোন দিকটা আরো গভীর, কোথায় মাটি বেশি শক্ত কিংবা কোথায় ঢালু বেশি। এসব তথ্য দেখে অপারেটর দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারেন। চালকের কেবিনটি এখন আর শুধুমাত্র লোহার ফ্রেমে মোড়া এক খোলা জায়গা না, এটি এখন হয়ে উঠেছে এক আধুনিক অফিস কক্ষের মতো। ভেতরে রয়েছে কন্ডিশনড এয়ার, ভাইব্রেশন প্রুফ সিট, ডিজিটাল ডিসপ্লে, মাল্টি জয়স্টিক কন্ট্রোল, আর নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সেন্সর অ্যালার্ম। দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রতিটি মুভমেন্টে অটোমেটিক ব্রেকিং সিস্টেমও সংযুক্ত করা হয়েছে। এই মেশিনটির ব্যবহার শুধু নির্মাণ কাজেই সীমাবদ্ধ নয়, ভূমিধসে আটকে পড়া এলাকায় রেস্কিউ অপারেশনে, নদীর পাড়ে প্রতিরক্ষা দেয়াল তৈরি করতে, এমনকি প্লাবন বা পাহাড় ধসে পরবর্তী পুনর্বাসন কাজেও এটি অসাধারণ ভূমিকা রাখছে। এক একটা কাজ যেখানে সাধারণ এক্সকাভেটর করে 3 দিনে, এই মেশিন সেখানে 1 দিনেই শেষ করে দেয়। আরেকটি বিশেষ দিক হলো এর জ্বালানি
সাশ্রয়ী প্রযুক্তি। প্রচলিত ডিজেল ইঞ্জিনের চেয়ে এতে রয়েছে ইলেকট্রিক হাইব্রিড ইঞ্জিন, যা জ্বালানির খরচ কমায় প্রায় 30%। এটি যেমন পরিবেশ বান্ধব তেমনি খরচেও সাশ্রয়ী। কিছু ভার্জনে এখন সোলার চার্জিং সিস্টেমে রয়েছে, যার মাধ্যমে অফ গ্রিড এলাকায় কাজ করাও সম্ভব। কলা মাটির নিচে পুঁতে রাখে, তারপর সেটা দিয়ে বানায় খাবার। হ্যাঁ ভাই, থাইল্যান্ডের এই খাবার তৈরি পদ্ধতি শুনলে আপনি ভাববেন এটা বুঝি কোনো মিস্ট্রি রেসিপি, কিন্তু এই রেসিপিতে আছে বিজ্ঞান, ঐতিহ্য আর একদম অন্যরকম স্বাদ, যা আপনি চোখ বন্ধ করে কখনো বুঝতেই পারবেন না। আমরা কলা খাই কিভাবে? পাকা হলে খোসা ছিঁড়ে মুখে দেই, কেউ কেউ পিঠায় দেই, কেউ দুধে ভিজে খাই। কিন্তু থাইল্যান্ডে কলা খাওয়া শুধু খাওয়া নয়, এটা এক প্রকার শিল্প। কারণ সেখানে কলা শুধু ফল নয়, বরং এক বিশেষ উপায়ে পাকা করে সেটাকে রূপান্তর করে একরকম সুস্বাদু শক্তপোক্ত হেলদি খাবারে। প্রথম ধাপে পাকা কলা নয়, ওরা ব্যবহার করে অর্ধপাকা বা শক্ত কলা। প্রথমেই খোসা ছাড়ানো হয়, তারপর সেই কলা টুকরো করে চটকে গুঁড়ো বানানো হয়। এরপর সেই গুঁড়ো এক ধরনের পাতলা কাপড়ের ব্যাগে ভরে পুঁতে রাখা হয় মাটির নিচে। পচে যাবে না, সেটাই হচ্ছে মজার জায়গা। এই ব্যাগগুলো থাকে সম্পূর্ণ পরিষ্কার এবং যেখানে রাখা হয় সেখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত 3 থেকে 5 দিন মাটির নিচে রাখা হয়। এই সময় কলার ভেতরের প্রাকৃতিক ইস্ট, এনজাইম ও ব্যাকটেরিয়া কাজ করতে শুরু করে। এটা অনেকটা ঘরে দুই বসানোর মতোই। এই প্রক্রিয়ার ফলে কলার গঠন বদলে যায়, তার মধ্যে প্রোটিনের ঘনত্ব বেড়ে যায় আর তৈরি হয় একরকম প্রোবায়োটিক ফার্মেন্টেড খাদ্য। পচে না, বরং আরও বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। এরপর সেই কলা মিশ্রণ মাটির নিচ থেকে তোলা হয় এবং এতে মেশানো হয় চালের গুঁড়া বা আটা। কেউ কেউ তাতে গুড়, নারকেল, এমনকি সামান্য চকলেট ফ্লেভারও মেশান। এরপর বানানো হয় ছোট ছোট বলের মতো গোল খাবার, যার নাম স্থানীয়ভাবে পরিচিত ফ্লুয়াইটম। এই বলগুলো আবার খালি হাতে ছেড়ে দেওয়া হয় না, এগুলো কলাপাতায় মোড়া হয় সুন্দর করে, তারপর পাটে সুতা দিয়ে বাঁধা হয়, তারপর সেটা শুকাতে দেওয়া হয় রোদে 3 থেকে 5 দিন। তারপর তা খাওয়ার জন্য প্রস্তুত। আপনি চাইলে ফ্রিজে রেখে কয়েক সপ্তাহ সংরক্ষণ করতে পারেন। এই খাবারের বিশেষত্বটা কি? এটা পচে না, খুব সহজে হজম হয়, গ্যাস অম্বলের জন্য ভালো, আবার অনেকক্ষণ পেট ভরেও থাকে। থাইল্যান্ডের গ্রামের মানুষজন একে বলেন ন্যাচারাল এনার্জি বল, কারণ সকাল সকাল এই খাবার খেয়ে যারা মাঠে কাজ করতে যায় তারা সহজেই সারাদিনের শক্তি পেয়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় কোনো কেমিক্যাল নেই, কোনো ফ্যাক্টরির প্রিজারভেটিভ নেই, সবকিছু হচ্ছে হাতে, প্রকৃতির নিয়মে। মাটি, রোদ, কলা, এই তিনেই তৈরি হচ্ছে একরকম সুপারফুড। অনেক দেশেই এখন এই পদ্ধতি নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকে বলছে এই জিনিস যদি প্রোডাকশন লেভেলে আনা যায় তাহলে তো এটা এক্সপোর্টও করা যাবে। এদিকে থাইল্যান্ডে এই খাবার বিক্রি হয় রাস্তার দোকান, ট্রেন স্টেশন, বাজার, সব জায়গায়। দাম খুব বেশি নয়, কিন্তু চাহিদা প্রচুর। কারণ এটা শুধু খাবার না, এটা একটা ঐতিহ্য, একটা পরিচিতি। এমনকি এখন এই খাবারকে ঘিরে গ্রামে নতুন নতুন ব্যবসাও গড়ে উঠেছে।